আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে সরাসরি ক্লাস কার্যক্রমে মনোনিবেশ করি। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা গত কয়েকটি ক্লাসে ইলেকট্রিসিটি, আলো, তাপ, বস্তুর উপর চাপের প্রভাব, এই কয়েকটি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের কাছে এই ভিডিওগুলো না পৌঁছে থাকে তাহলে তোমরা জানাবে, তোমরা যাতে ভিডিওগুলো দেখতে পারো, ক্লাসগুলো দেখতে পারো, সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, এর পূর্বের প্রতিটি চ্যাপ্টার থেকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তাহলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটি প্রশ্ন রয়েছে। একটি 1.5 হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ পানির ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। 2 হর্স পাওয়ার ক্ষমতা অপর একটি ইঞ্জিন দ্বারা 30 কেজি ইট 25 মিনিটে ওই উচ্চতায় তুলতে পারে। প্রথম প্রশ্ন, কর্মদক্ষতা কি? দ্বিতীয়টা, 25 জুল কাজ বলতে কি বোঝায়? ঘ নম্বর প্রশ্ন, প্রথম ইঞ্জিনটির লভ্য কার্যকর ক্ষমতা নির্ণয় করো। ঘ নম্বর, ইঞ্জিন দুটির কর্মদক্ষতার অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম প্রশ্ন যাই, কর্মদক্ষতা কি? তোমরা জানো কর্মদক্ষতা কাকে বলে? কোনো যন্ত্র হতে লভ্য কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। অর্থাৎ আমরা যখন একটা পানির পাম্প বা অন্য যে কোনো যন্ত্র কিনি, তার একটা ক্ষমতা নির্ধারণ করা থাকে, তার গায়ে লেখা থাকে তার ক্ষমতা এত, বা ক্ষমতা মানে তোমরা জানো যে 1 সেকেন্ডে সে এত জুল কাজ করতে পারে। তো কিন্তু আমরা বাস্তবে তা পাই না। আমরা যখন চুলাতে জাল দিই, সমস্ত তাপ কিছু পাতিলে লাগে? তা লাগে না, কিছু তাপ নষ্ট হয়ে যায়। তাহলে প্রত্যেকটা যন্ত্রের ক্ষেত্রে যতটুকু কাজ আমরা পেলাম আর তাকে যতটুকু কাজ করা উচিত ছিল, এই দুটোর অনুপাতকে বলা হবে কর্মদক্ষতা। আমরা ভুল করে অনেক সময় এখানে লভ্যর জায়গায় প্রদত্ত লিখি, প্রদত্তর জায়গায় লভ্য লিখি, তাহলে কিন্তু পুরোটাই ভুল হবে। তাহলে আমরা কি লিখব? কোনো যন্ত্র হতে লভ্য কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন ছিল 25 জুল কাজ বলতে কি বুঝো? 25 জুল কাজ বলতে বোঝায় কোনো বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির 1 মিটার সরণ ঘটে। কাজ সমান আমরা জানি বল গুণিত সরণ। বল এবং সরণের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। তাহলে 25 জুল কাজ বলতে কি বোঝায়? 25 জুল কাজ বলতে বোঝায় কোনো বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির 1 মিটার সরণ ঘটে। যেন দুটোর গুণফল 25 হতে হবে। আবার এটাকে আমরা বলতে পারি 25 জুল কাজ বলতে বোঝায় কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির 25 মিটার সরণ ঘটে। অর্থাৎ দুটোর গুণফল 25 হলেই হলো। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ক্লাসে থাকলে অবশ্যই প্রশ্ন করে বসতে, স্যার এটা 5 ধরবো, এটা 5 ধরবো, তাহলে হবে না? হবে, কিন্তু আমরা সেভাবে লিখবো না, আমরা এই দুটো অপশানে দেব। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এখানে আরেকটি প্রশ্ন, ওই প্রশ্নেরই গ নাম্বার, প্রথম ইঞ্জিনটির লভ্য কার্যকর ক্ষমতা নির্ণয় করো। এখানে একটু অ্যানিমেশনে প্রবলেম হয়েছে। দেখো, প্রথম ইঞ্জিনটির যখন আমরা লভ্য কার্যকর ক্ষমতা নির্ণয় করব, এখানে যে মানগুলো দেওয়া আছে, ইঞ্জিনটি কত, দেখো 1.5 হর্স পাওয়ার ক্ষমতার একটা ইঞ্জিন 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতার পানি, ক্ষমতা সম্পন্ন পানির ট্যাঙ্কি 30 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এখানে এম কত? 2000 কেজি। 2000
এখানে লিটার লেখা আছে। প্রিয় শিক্ষার্থী, পানির ক্ষেত্রে লিটার এবং কেজি একই, কেরোসিন বা অন্য কিছু ক্ষেত্রে কিন্তু হবে না। তোমরা মনে রাখবা পানির ক্ষেত্রে 1 কেজি সমান 1 লিটার। তোমরা জানো যে ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ সমান কত এখানে 20 মিটার, টি সমান কত 30 মিনিট। 30 মিনিট মানে এটাকে সেকেন্ড করলে কত হবে 30 × 60 সমান 1800 সেকেন্ড। এখন আমরা লব্ধ কার্যকর ক্ষমতা নির্ণয় করব। ক্ষমতা P ইকুয়াল টু W/T। W সমান কত mgh। যারা তোমরা এটি বুঝতে সমস্যা আছে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। mgh/T, এখানে m এর মান বসাও, ওই যে দেখো মান দেওয়া আছে m ইকুয়াল টু কত 2000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড 1800। জাস্ট এখানে যে মানগুলো রয়েছে এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন তোমরা ক্যালকুলেটর চাপে হিসাব করলে এখানে কত পাবা 212.77 ওয়াট। তাহলে আমরা ইঞ্জিনের ক্ষমতা কত পেলাম, লব্ধ কার্যকর ক্ষমতা 217.77 ওয়াট। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সার পেলাম। এবারে যাই ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ইঞ্জিন দুটির কর্মদক্ষতার অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত তাহলে পাবলাম, লব্ধ ক্ষমতা পেলাম। তোমাদের মনে রাখতে হবে বা আগের স্লাইডটাতে দেখতে পারো 217.77 আমরা গ নাম্বার থেকে পেয়েছি। আর এখানে কত 1.5 হর্স পাওয়ার। প্রদত্ত ক্ষমতা কত 1.5 হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 কি ওয়াট, 746 ওয়াট। তাহলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা এটা সমান কি, এখানে লব্ধ কার্যকর শক্তি 717.77 ডিভাইডেড, আমরা যদি 1.5 কে 746 দিয়ে গুণ দিই তাহলে কত পাবো। দেখো এখানে পি সমান কত দেওয়া আছে 1.5 হর্স পাওয়ার ইকুয়াল টু 1.5 ইন্টু 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা গুণ করলে আমরা পাবো 1119 ওয়াট। তাহলে লব্ধ কার্যকর শক্তি ভাগ প্রদত্ত শক্তি। আর কর্মদক্ষতা আমরা কিভাবে হিসাব করি, শতকরায় হিসাব করি ইন্টু 100%। এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো 19.46%। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে হিসাব করতে পারবে। এই সংখ্যাকে এটা দিয়ে ভাগ দিবে, দিয়ে 100 দিয়ে গুণ করবে, তাহলে এটা আসবে। তাহলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত পেলাম আমরা 19.46%। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা P2। একইভাবে P2 সমান কত mgh/T। mgh/T অর্থাৎ W/T। আগে আমরা কি ক্ষমতা বের করতে হবে। তাহলে এখানে দ্বিতীয় ইঞ্জিনের m কত দেখো 2 হর্স পাওয়ার ক্ষমতার অপর একটি ইঞ্জিন 3000 কেজি ইট। তাহলে m এর মান কত 3000, জি এর মান অপরিবর্তনীয় 9.8, কত মিটার উচ্চতায় ওই উচ্চতায় মানে একই উচ্চতায় 20 মিটার উচ্চতায়। তাহলে এইচ এর মান হচ্ছে 20 ডিভাইডেড টি কত সময়ে 25 মিনিট সময়ে। তাহলে 25 মিনিট মানে কত সেকেন্ড, 25 মিনিট অর্থ 1500 সেকেন্ড, অর্থাৎ টি এর মান হচ্ছে 1500 সেকেন্ড। আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা পাবো 392 ওয়াট। তাহলে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা টু ইকুয়াল টু কত হচ্ছে লব্ধ শক্তি কত পেলাম আমরা 392 ওয়াট। আর প্রদত্ত শক্তি দেখো 202 হর্স পাওয়ার। 2 হর্স পাওয়ার মানে একইভাবে তাহলে 2 ইন্টু 746 গুণ করলে আমরা পাবো 1492 গুণন 100%। এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে রেজাল্ট পাবো 26.27%। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে আমরা ইটা 1 বা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা পেলাম 19.46%, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা পেলাম 26.27%। তাহলে ইটা 1 ইস টু ইটা 2 ইকুয়াল টু 19.46 অনুপাত 26.27। তোমরা এটাকে পূর্ণ সংখ্যায় করে লিখতে পারো। আবার তোমাদের এটা একটা অঙ্ক অনেক নিয়মে হয়, তোমরা এটাকে আমি যেমন ক্ষমতায় রূপান্তর করে করলাম, তোমরা কাজে রূপান্তর করে, যেহেতু কর্মদক্ষতার হিসাবে কাজ আছে যে শক্তির অনুপাত,
লভ্য শক্তি ও প্রদত্ত শক্তি। তো তোমরা লভ্য শক্তি হিসাব করতে পারো, আবার প্রদত্ত শক্তি হিসাব করেও অঙ্কটি করতে পারো। তোমরা যেভাবেই করো অঙ্কটি হবে, সঠিক হবে। তোমরা অঙ্ক করার সময় তুমি তোমার নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে করার চেষ্টা করবে, তাহলেই হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে একটি উদ্দীপক, একটা বস্তু m = 10 কেজি, আর এখানে ভূমি থেকে 100 মিটার উচ্চতায় 10 কেজি ভরের একটা বস্তু অবস্থিত, চিত্র দিয়ে যা বোঝা যায়। আর এ থেকে সর্বোচ্চ বিন্দুর উচ্চতা হচ্ছে কত? 25 মিটার। বিভব শক্তি কি? বিভব শক্তি কোন বিষয়ের উপরে নির্ভর করে? এ বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করো। কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে? শিক্ষার্থী, তোমরা আমার মনে হয় উত্তরটি পারবে। দেখো বিভব শক্তি কি। ক নাম্বার উত্তর, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে এর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তির রাশি আমরা জানি যে EP = mgh। তো তোমাদের 1 নম্বর প্রশ্নের জন্য এইটুকু সংজ্ঞা লিখলেই হবে। খ নম্বরে বিভব শক্তি কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? প্রিয় শিক্ষার্থী, বিভব শক্তি দেখো আমরা জানি EP = mgh। তাহলে বিভব শক্তি ভর, অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতার উপরে নির্ভর করে। কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? তাহলে আমরা লিখব, আমরা জানি বিভব শক্তি EP = mgh। এখানে m দ্বারা ভর, g দ্বারা অভিকর্ষজ ত্বরণ, h দ্বারা উচ্চতা নির্দেশ করা হয়েছে। সুতরাং বিভব শক্তি ভর, অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতার উপর নির্ভর করে। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? এই বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করো। তাহলে এই বিন্দুতে আমরা দেখো বিভব শক্তি কত হবে আমরা দেখি। এই বিন্দুতে বিভব শক্তি আমরা জানি mgh। এখানে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম এখানে বিভব শক্তি EP = 7350 জুল, অর্থাৎ 7350 জুল। এখন আমরা এই বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে গতিশক্তি EK = ½ mv²। আমরা জানি গতিশক্তি সমীকরণ হচ্ছে ½ mv²। এখানে m সমান কত? 10 কেজি। এখন v এর মানটা আমরা নির্ণয় করব। এখানে বস্তুটি কিন্তু দেখো, তোমরা জানো যে এখান থেকে যখন নিচের দিকে নামতে থাকবে তখন আস্তে তার বেগ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সূত্র হচ্ছে u² + 2gx। যেহেতু আমরা এই দূরত্বটাকে x ধরে নিচ্ছি, টোটাল উচ্চতা h, এই কারণে আমরা h লিখলাম না। তাহলে এখানে u এর মান, তার আদি অবস্থায় বেগ 0, পরন্ত বস্তুর ক্ষেত্রে তার ইনিশিয়াল ভেলোসিটি বা আদি অবস্থান থেকে যা তার আদি বেগ 0 হবে 2, g এর মান 9.8, আর x এর মান কতটুকু নেমে এসেছে এই বিন্দু যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো যে তার স্টার্টিং থেকে 25 মিটার নিচে নেমে এসেছে। তাহলে x এর মান 25। তাহলে ½ × 10, 0² 0ই হবে। তাহলে এই 2 এবং 2 কেটে যায়, থাকে 10 × 9.8 × 25, গুণ করলে তোমরা পাবে 2450 জুল। তাহলে এই বিন্দুতে আমরা গতিশক্তি কত পেলাম? 2450 জুল। প্রিয় শিক্ষার্থী, এরপরে ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে? তাহলে আমরা ধরে নিই, মনে করি h উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। তাহলে h উচ্চতায় যদি বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয়, তাহলে h উচ্চতায় বিভব শক্তি কত? h উচ্চতায় বিভব শক্তি EP = mgh। আমরা জানি যে বিভব শক্তির সমীকরণই হচ্ছে mgh। তাহলে h উচ্চতায় গতিশক্তি কত হবে? গতিশক্তি EK = ½ mv²। এটা একটা ফর্মুলা। তাহলে প্রিয় শিক্ষার্থী, গতিশক্তি EK = ½ mv² সমান কত? u² + 2gx। এর আগের সমীকরণে দেখলাম v = আমরা জানি v² u² + 2as। এখানে gx, কারণ x দূরত্ব নেমে এসেছে। তাহলে EK = ½ m, u এর মান 0 + 2 × gx। k দেখো এই 2 এবং 2 কেটে যায়, 0 তো 0² করো আর যাই করো, 0 তো 0ই, 0 বাদ। তাহলে 2 এবং 2 কেটে যায়, থাকে mgx। mgx এর মান কত প্রিয় শিক্ষার্থী? x এর মান আমরা এর আগে দেখেছি। টোটাল উচ্চতা কত? h 20, টোটাল কতটুকু নেমে এসেছে? 25 সেন্টিমিটার। আর আমরা ধরে নিচ্ছি কত?
এইচ, তাহলে mg ইন্টু 25 মাইনাস এইচ। টোটাল উচ্চতা যেহেতু, তাহলে দেখো যেহেতু বিভব শক্তি এবং গতিশক্তি সমান হচ্ছে, তাহলে কি mgh ইকুয়াল টু mg ইন্টু 25 মাইনাস এইচ। তাহলে এইচ সমান কত? এইচ ইকুয়াল টু 25 মাইনাস এইচ। দেখো mg কেটে যায়, কেটে গেলে এইচ ইকুয়াল টু 25 মাইনাস এইচ। তাহলে এইচ প্লাস এইচ সমান কত হচ্ছে? 2h। 2h সমান 25, এইচ ইকুয়াল টু 12.5। প্রিয় শিক্ষার্থী, তার অর্থাৎ 12.5 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। আমরা একটু আগের স্লাইডটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, টোটাল উচ্চতা কত? 100 মিটার। এখানে একটু ভুল হয়েছে, আমি ভুলটি সংশোধন করে দিচ্ছি। এটি নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। দেখো এখানে যে বস্তুটি ছিল তার টোটাল উচ্চতা কত? 100 মিটার। এখান থেকে এইটুকু 25 মিটার। তাহলে এই বস্তুটির আমরা এই এইচ উচ্চতায় আমরা ধরে নিয়েছি, এই এইচ উচ্চতায় অর্থাৎ ভূমি থেকে এইচ উচ্চতায় কত হবে? তার বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তাহলে এখানে কত হবে? 100। যেহেতু আমরা ধরে নিলাম এইচ কোনো একটি বিন্দু, এইচ উচ্চতায় এখানে ধরে নিলাম এই বিন্দুটি, তাহলে এখান থেকে এইটুকু যদি এইচ উচ্চতা হয়, আমরা কিন্তু এখানে এইচ সমান 100 মিটার যদিও ধরেছি, তো ঘ নাম্বারে আমি ধরে নিচ্ছি এইটুকু এইচ। তাহলে কতটুকু নেমে এসেছে? 100 মাইনাস এইচ, টোটাল 100। এখান থেকে এইটুকু 100, আর এখান থেকে এইটুকু যখন নেমে আসবে তখন 100 মাইনাস এইচ। ঘ নাম্বারে কিন্তু গ নাম্বারের এই 25 মিটার ধরলে হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা mg 100 মাইনাস এইচ, এখানেও 100 হবে। আমি এই কারণে একটু থমকে গিয়েছিলাম তোমাদের এটা বোঝানোর সময়। স্লাইডে অনেক সময় আমাদের ভুল হয়, বিষয়টি তোমরা খুব সহজভাবে নেবে প্রিয় শিক্ষার্থী, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে এখানে হবে 100। তাহলে 2h ইকুয়াল টু 100, h ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে আমরা কত পাবো? 100 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 50, অর্থাৎ 50 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখব? 50 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, দেখো এখানে কিন্তু 25 হবে না, এখানে হবে 100, অর্থাৎ টোটাল উচ্চতা 100। 100 থেকে এইচ বিয়োগ, অর্থাৎ বস্তুটি এইটুকু রাস্তা নেমে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটি বাসায় সুন্দরভাবে করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ধন্যবাদ।